মাদক, গ্যাস সংকট আর জলাবদ্ধতার বিপর্যস্ত ঢাকা-৫ লড়াই করেই চলছে জনজীবন, প্রত্যাশা পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষার সংস্কার আর জবাবদিহিমূলক জনপ্রতিনিধি। সারা দেশে ২৯৮ আসনের প্রার্থী ১,৯৬৭ জন। চলছে প্রতীক বরাদ্দ। ঢাকা ১৫ আসনে বিএনপি জামাতের পাল্টাপাল্টি অভিযোগ। বৃহস্পতিবার থেকে শুরু প্রচার। না থাকলেও প্রয়োগ ভিন্ন, সুযোগ নেই বিনা প্রতিদ্বন্দ্বিতার। ভোটের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে রাখতেই এমন উদ্যোগ, বলছে সরকার। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই। বিশ্বজুড়ে কূটনৈতিক উদ্বেগ ও আলোচনা। এবং বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ। বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির। আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা ঢাকা-৫, যেখানে যাত্রাবাড়ি ও ডেমরার লাখো মানুষের বসবাস, কিন্তু নগরীর কেন্দ্রস্থল অবস্থান করলেও এখানকার বাসিন্দারা প্রতিদিন লড়াই করছেন মাদক বিস্তার, গ্যাস সংকট, জলাবদ্ধতা ও যানজট সহ নানা নাগরিক সমস্যার সঙ্গে। মাদকযুক্ত এলাকা, নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধির দাবি জানালেও প্রশ্ন রয়ে গেছে, কবে মিলবে এসব মৌলিক সমস্যার বাস্তব সমাধান? ঢাকা-৫ এলাকাবাসীর ভোগান্তি আর প্রত্যাশার কথা শোনাবেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। ঢাকা-৫-এর অনেক ধরনের সমস্যার শেষ নাই। রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা ঢাকা-৫, যাত্রাবাড়ি ও ডেমরা নিয়ে গঠিত এই আসনে বসবাস করছে লাখো মানুষ। কিন্তু নগরীর কেন্দ্রস্থলে অবস্থান করলেও প্রতিদিন নানান নাগরিক সমস্যার সঙ্গে লড়াই করে চলছে এখানকার বাসিন্দারা। যাত্রাবাড়ি ও ডেমরার অলিতে গলিতে বস্তির কিছু নির্দিষ্ট এলাকায় মাদকের অবাধ বিস্তার উদ্বেগজনক আকার ধারণ করছে। ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের সহজলভ্যতায় বিপথে যাচ্ছে এখানকার তরুণ সমাজ। বিভিন্ন অলিগলির ভিতরে ইয়ং জেনারেশন যে ছেলেপেলে মাদকের সমস্যাটা বেশি হলো আপনার এলাকার যে মাদক সমস্যাটা বেশি। অলিতে গলিতে গাঁজা, মদ, ইয়াবা এই ব্যবসা কারণে যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে বসবাসকারী মানুষের আরেকটি বড় সমস্যা গ্যাস সংকট। দিনের পর দিন চুলায় গ্যাস না থাকায় যাত্রাবাড়ি ডেমরার অনেক পরিবার রান্না করতে পারছে না। বিকল্প হিসাবে এলপিজি ব্যবহার করতে গিয়ে বাড়তি খরচের চাপে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। প্রায় 4 মাস যাবত কোনো গ্যাস পাচ্ছি না। লাকি চুলাতে পাক করে খাই, এবং কি এলপিজি গ্যাস আনছি, একটু আপনারা ব্যয়বহুল দাম। গ্যাসের সমস্যাটাই বেশি। গ্যাসের কারণে মানুষ এদিক ওদিক সব দিক দিয়ে ঘুরতেছে। 1200 টাকার গ্যাস 3000 টাকা দামতে হয়। অতিরিক্ত মানে রিডাবল টাকা খরচ করতে হয়, তারপরও গ্যাস পাই না। দোকানদারের পায়ে ধরা লাগে, ফোন দেওয়া লাগে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা লাগে। শুধু তাই নয়, বর্ষা এলেই জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়ছে যাত্রাবাড়ি ও ডেমরার বিস্তীর্ণ এলাকা। সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল, সেই সাথে বাড়ছে যানজট। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সংস্কার, অনৈতিক কার্যক্রম বন্ধ এবং পরিকল্পিত নগর ব্যবস্থার দাবি তুলছেন ঢাকা-৫-এর বাসিন্দারা। আমরা যখন রাস্তায় বের হইলে আমাদের যানজট যেটা বের হচ্ছে, কোনো শৃঙ্খলা নেই। রাস্তাটা শৃঙ্খলা দরকার। আমি গতকালকে প্রায় 3 থেকে 4 ঘন্টা জামে পড়েছিলাম। ঢাকা-৫-এর অনেক সমস্যা আছে। এখন সমস্যার সমাধান যদি যারা করে, তারা যদি এখন ইলেকশনের মাধ্যমে করতে পারে আর কি। সচেতন বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালীদের প্রশ্রয়ে এলাকাগুলোতে মাদক কারবার চলছে। তাই নিয়মিত ও স্বচ্ছ আইনশৃঙ্খলা অভিযানের পাশাপাশি জনপ্রতিনিধিদের সক্রিয় নজরদারি দরকার। কলেজের বাচ্চাদেরকেও আমরা ব্যাপক প্রেসারে রাখি, যাতে করে তারা মাদকের সাথে সম্পৃক্ত না হয়। কিন্তু এরপরেও দেখা যায় যে কখনো কখনো এরা এর সাথে জড়ায় যায়, সঙ্গদোষের কারণে জড়ায়, সহজলভ্যতার কারণে জড়ায়। তার মানে যদি মূল জায়গাটাকে নক দেওয়া যায়, যে এটা কোন মাধ্যমে আসে, কোন মাধ্যমে এটা বিতরণ হয়, সেগুলো যদি
হাত দেওয়া যায়, সেগুলো যদি বন্ধ করা যায় তাহলে আমাদের উক্তি বয়সী যে যুবকেরা, সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা, এরা আসলে এই মাদকের ব্যবহার থেকে রক্ষা পাবে এবং গোটা সোসাইটি এর মাধ্যমে একটা ভালো জায়গায় পৌঁছানো সম্ভব, ডেভেলপ করা সম্ভব। ঢাকা 5 আসনের মানুষ চাই মাদকমুক্ত এলাকা, নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ, জলাবদ্ধতা মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষার সংস্কার, যানজট মুক্ত সড়ক এবং সর্বোপরি জবাবদিহিমূলক প্রতিনিধি। তবে বাসিন্দাদের প্রশ্ন, নগরীর প্রাণকেন্দ্রের থেকেও এই মৌলিক সমস্যাগুলোর সমাধান ঠিক কবে মিলবে? ঢাকা 5 আসনের সমস্যা নতুন নয়, নতুন দরকার কার্যকর সমাধান। পরিকল্পনা আর বাস্তবায়নের সমন্বয়ে বদলে যেতে পারে যাত্রাবাড়ি ডেমরার মানুষের জীবনচিত্র। আব্দুল্লাহ কাউসার, জাগো নিউজ, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সারা দেশের 298 আসনে অংশ নিচ্ছে 1967 জন প্রার্থী। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। 119টি প্রতীক বরাদ্দ পাবেন প্রার্থীরা। বুধবার সকাল 9টার পর থেকেই ঢাকায় প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিতে পারছেন প্রার্থীরা। ঢাকার 20 আসনে লড়ছেন 137 প্রার্থী। ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে ঢাকা 13 ও 15 আসন বাদে 4 থেকে 18 আসনের মোট 13টি আসনের প্রতীক বরাদ্দ দেয়া হবে। সকলে প্রতীক বরাদ্দ শুরুর পর প্রথমে দেয়া হচ্ছে ঢাকা 4 আসনের প্রার্থীদের প্রতীক। এরই মধ্যে ঢাকা ও আসনের বিএনপি, জামাত ও ইসলামী আন্দোলনের প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে প্রতীক বরাদ্দ পেয়ে বিএনপি ও জামাত আচরণ বিধি লঙ্ঘনের নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে প্রার্থীরা। বুধবার বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন, ধানের শীষ ও জামাতের আমির শফিকুর রহমান দাঁড়িপাল্লার প্রতীক বরাদ্দ পেয়েছেন। আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা 13 ও 15 আসনের প্রার্থীদের বরাদ্দ হয়। এ সময় তারা পাল্টাপাল্টি অভিযোগ করেন। বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছে, নাজেহাল করছে। গতকালকেও ঢাকা 15তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমরা নির্বাচন কমিশনকে, রিটার্নিং অফিসারকে এগুলো জানিয়েছি এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, নির্বাচন অফিসার যারা আছেন, মাঠে যারা দায়িত্ব পালন করছেন, তারা এই সমস্ত বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেবেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু দুঃখজনকভাবেও হলেও সত্য কথা, যারা একটু আগে এখানে আপনাদের প্রেস মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন, তারাও কিন্তু আজকে আচরণবিধি মানেনি। তাদের সাথেও প্রায় 10-12 জন নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল। আপনার সকলে তা নিজ চোখে এখানে সংবাদ সংগ্রহ যারা উপস্থিত হয়েছেন তারাও দেখেছেন। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমি বলতে চাই, আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা 15 আসনের ভোটার এবং জনগণ, তারা দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত ছিল। একটা সুষ্ঠু, ইনক্লুসিভ, ভালো একটি নির্বাচন যাতে নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জনগণকে উপহার দিতে পারি, সেই সাথে সাথে আমরা যারা দলীয় প্রার্থী, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের উদার মন থেকে আমরা নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সাহায্য করার জন্য প্রস্তুত আছি। ফরিদপুরে সরকারের পক্ষে হ্যাঁ ভোটে সিল দেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোট হচ্ছে পদ্ধতি পরিবর্তনের নির্বাচন। বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার করা, বিচার নিশ্চিত করা, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার ও নির্বাচন নিশ্চিত করা। বুধবার সকাল 10:30টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোটের গাড়ি উদ্বোধনের কালে তিনি এসব কথা বলেন। পদ্ধতি পরিবর্তন না হয় কিন্তু লোক পরিবর্তন করে কোনো লাভ হবে না। গণভোটটা হচ্ছে সেই পদ্ধতি পরিবর্তনের আমাদের সুযোগ। এই সুযোগ আমাদের হারানোর কোনো উপায় নেই। আমরা সবসময় মনে করেছিলাম 90-এর পরে যে স্বৈরাচার দেশ থেকে বিদায় দিয়েছে, যে সময়ও কিন্তু অভ্যুত্থান হয়েছিল, আন্দোলন হয়েছিল, বিপ্লব হয়েছিল, মানুষ প্রাণ দিয়েছিল। স্বৈরাচার কিন্তু সরে যায় না, স্বৈরাচার বরং আরো শক্তি সঞ্চয় করে ফ্যাসিস্ট রূপে আমাদের মধ্যে
নির্ভীক আত্মদানের মাধ্যমে আমরা স্বৈরাচারকে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে পেরেছি। এখন সেই আত্মদানের প্রতি সর্বোচ্চ প্রতিদান হবে যদি আমরা গণভোটে হ্যাঁকে সিল দিয়ে এই পরিবর্তনের জন্য আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্র সমাজ, আমাদের জনগণ প্রার্থী দিয়েছে, সেই পরিবর্তনের ভিত্তিটা আমরা স্থাপন করতে পারি। জাতীয় সংসদ নির্বাচনে না ভোটের ধারণা নতুন না হলেও আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এর প্রয়োগ হচ্ছে ভিন্নভাবে। নির্বাচন কমিশন এবার হাইব্রিড নো ভোট নামে একটি নতুন পদ্ধতি চালু করেছে, যেখানে কেবলমাত্র একক প্রার্থী থাকা আসনগুলোতে ব্যালট পেপার না ভোটের সুযোগ থাকবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঠেকানো এবং ভোটের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে রাখার জন্যই এমন উদ্যোগ বলছে সরকার। বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনে না ভোটের ধারণা নতুন নয়, তবে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এই না ভোটের প্রয়োগ হবে ভিন্ন। এবার নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় না ভোট চালু করেছে সেটিকে বলা হচ্ছে হাইব্রিড নো ভোট। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে না ভোটের বিধান চালু হয়েছিল প্রথমবারের মতো। পরের বছর আওয়ামী লীগ সরকারের আমলে সে না ভোটের বিধান নির্বাচন থেকে বাদ দিয়ে দেয়, যে কারণে বিএনপি জামায়াত জোটের অংশগ্রহণ ছাড়া 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে অর্ধেকের বেশি অর্থাৎ 153 আসনে আওয়ামী লীগের জোটের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায়। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 2009 সালে না ভোটের বিধান যদি বাতিল না করত, তাহলে 2014 সালের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট হতো না। 2024 সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন না ভোট বিধান চালুর প্রস্তাব দেয় সরকারের কাছে। আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক দায়িত্বটা, প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দের আপনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা বিশ্বাস করি যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে। তবে এএমএম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন না ভোটের বিধান ফিরিয়ে আনলেও সেটি সব আসনের জন্য প্রযোজ্য হচ্ছে না এবারের নির্বাচনে। এবার এই না ভোট ফিরেছে একটু অন্যরকম ভাবে। মূলত জাতীয় সংসদের 300 আসনের মধ্যে যেসব আসনে একজন মাত্র প্রার্থী থাকবেন, শুধু সেখানেই ব্যালট পেপারে না ভোট থাকবে। আর যেসব আসনে একাধিক প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবে, সেসব আসনের ব্যালট পেপারে না ভোট থাকবে না, যে কারণে না ভোটের এই পদ্ধতিকে হাইব্রিড না ভোট বলা হচ্ছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া ঠেকাতেই এই পদ্ধতি নির্বাচন কমিশন এই হাইব্রিড নো ভোটের পদ্ধতি চালু করেছে। অর্থাৎ একটি আসনে একজন প্রার্থী মানে তিনিই জয়ী হবেন এমনটি নয়, সেই ভোটের সিদ্ধান্ত থাকবে জনগণের হাতে। প্রায় 22 বছর পর সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ 2004 সালের বিএনপি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তিনি। এরপর দীর্ঘ 17 বছরের বেশি সময়ে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত 25 ডিসেম্বর সিলেট হয়ে দেশে ফিরলেও পূর্ণভূমিতে পা পড়েনি বিএনপির এই শীর্ষ নেতার। এবার সেই আক্ষেপ পূর্ণ হচ্ছে সিলেটবাসীর। বুধবার রাতের বিমানযোগে সিলেটে পৌঁছাবেন বলে জানিয়েছে সিলেট বিএনপি। পরদিন বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল রহমাতুল্লাহ ও হযরত শাহপরান রহমাতুল্লাহ এর মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। সিলেটের সমাবেশ শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে। প্রতীক বরাদ্দের পর আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পিছু হটার কোনো সুযোগ নেই। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড অধিগ্রহণে তিনি কত দূর যেতে প্রস্তুত সময় হলেই তা জানা যাবে। বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করেছেন, বিশ্ব ধীরে ধীরে নিয়মহীন ব্যবস্থার দিকে সরে যাচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, পুরনো বৈশ্বিক ব্যবস্থা আর ফিরে আসছে না। অন্যদিকে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী নাথালিয়েনসেন বলেন, আমরা আমেরিকান হতে চাই না, আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করব। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র ও মিত্রদের মধ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাভোসে পৌঁছানোর পর এই ইস্যুতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। শুরু থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড বলে আসছে, বাংলাদেশের ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে তাদের পূর্ণ সমর্থন আছে। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়ে সে বিষয়টি জানিয়েছে পিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এর প্রতিবেদনে জানায়, মঙ্গলবার পাঠানো ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। এমন সময়ে এই চিঠি পাঠানো হয়েছে যখন বুধবার বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আইসিসি বোর্ড সভা ডাকার কথা রয়েছে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে 2026 টি-20 বিশ্বকাপ আয়োজন করছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। তার বদলে শ্রীলঙ্কায় তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে গুঞ্জন উঠেছিল, পিসিবি পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে অথবা বাংলাদেশের সিদ্ধান্তের উপর নির্ভর করে পাকিস্তান নিজেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করতে পারে। তবে এসব বিষয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাদক, গ্যাস সংকট আর জলাবদ্ধতায় বিপর্যস্ত ঢাকা 5, লড়াই করেই চলছে জনজীবন। প্রত্যাশা পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষার সংস্কার আর জবাবদিহিমূলক জনপ্রতিনিধি। সারা দেশে 298 আসনে প্রার্থী 1967 জন। চলছে প্রতীক বরাদ্দ। ঢাকা 15 আসনে বিএনপি জামাতের পাল্টাপাল্টি অভিযোগ। বৃহস্পতিবার থেকে শুরু প্রচার। না থাকলেও প্রয়োগ ভিন্ন, সুযোগ নেই বিনা প্রতিদ্বন্দ্বিতার। ভোটের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে রাখতেই এমন উদ্যোগ বলছে সরকার। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই। বিশ্বজুড়ে কূটনৈতিক উদ্বেগ ও আলোচনা। এবং বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ। বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।